বন্ধুরা, আমি নীল আর আজকে আপনারা দেখছেন গার্ডেনিং টিপস। তো আজকে আলোচ্য বিষয় হলো, দেখেই বুঝতে পারছেন, ট্রপিক্যাল হিবিস্কাস। ট্রপিক্যাল হিবিস্কাস মানে হচ্ছে শীতকালীন বিদেশি জবা। তো শীতকালীন বিদেশি জবা একটা ফুল আগে দেখিয়ে নিই। তো এই গাছগুলির পরিচর্যা সম্বন্ধে আজকে আপনাদের কিছু জানকারি দেব। প্রসঙ্গত বলে রাখি, এই ধরনের জবা এগুলি কিন্তু শীতকালীন জবা। শীতকালে এই গাছের বার বৃদ্ধি, শীতকালে এই গাছের ফুল এবং শীতকালে এই গাছের সমস্ত কিছু। তো শীতকালীন জবার পরিচর্যা সম্বন্ধে বলতে গেলে প্রথমে আপনাদের বলে নিই, এর মাটি তৈরি। প্রথমে মাটি তৈরির সময় লক্ষ্য রাখতে হবে এর মাটিতে যেন এক ফোঁটা জল না দাঁড়ায়, আর খুব ফসফসে উর্বর মাটি তৈরি করতে হবে। একটা সাধারণ এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, 40% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যে কোনো একটা, তার সঙ্গে 40% গার্ডেন সয়েল সাধারণ মাটি, এবং তার সঙ্গে 20% বালি, লাল মোটা দানার বালি। এবং যাদের মাটিতে একটু দোআঁশ মাটি গোছের হবে, হয়তো বালির দরকার পড়বে না, তারা বালিটি না দিতেও পারেন, সে জায়গায় 50-50 ভার্মি কম্পোস্ট মাটি দিয়ে চলে যাবে। এর সঙ্গে কিছুটা আপনাকে রাখতে হবে নিম খোল, সামান্য পরিমাণ নিম খোল, লেদার মিল, বাদাম খোল। সর্ষের খোলটা নতুন গাছে না দেওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করবো এক্ষেত্রে। তো এরম একটা উপাদান দিয়ে আপনাকে, খুব বনডাস খুব সামান্য দেওয়া যেতেও পারে দিলে, এরম একটা উপাদান দিয়ে মাটি বানিয়ে গাছ বসাতে হবে। এই গাছের বসাবার বেস্ট টাইম হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের শেষের দিকটা বা ওইরকম সময়ের জন্য, ঠিক আছে? সেপ্টেম্বর মাসের শেষের দিকে যদি এই গাছ বসান, এই গাছ সেপ্টেম্বর মাসের পর থেকেই মোটামুটি ঠান্ডা যখন পড়বে অক্টোবর, ওই সময় থেকেই এই গাছের বার বৃদ্ধি আরিয়ে। এছাড়া অন্য সময় বসাতে পারেন। আর লক্ষ্য রাখতে হবে এই গাছে, এইসব গাছগুলোতে বর্ষাকাল বা গরমকালে অত্যন্ত দুরবস্থা হয়ে যাবে, মানে ওটাও সিজন নয়, সময় নয় ওই সময়টা এর। তার ফলে কি গাছগুলো অত্যন্ত জীর্ণ শীর্ণ টাইপের হয়ে গিয়ে একটা খুব বাজে পর্যায়ে চলে যায়। তো সেক্ষেত্রে গরমকাল, তুখর গরমে এই ধরনের ট্রপিক্যাল হিবিস্কাস যেগুলো আছে, এই ধরনের ফুল যেগুলো, এগুলোকে আপনারা একটুখানি গ্রিন নেটের বন্দোবস্ত করতে পারলে খুব ভালো হয়। 50% গ্রিন নেট। সেই সময় অত্যন্ত বর্ষায় যে ভারী জলটা বৃষ্টির, সেটাকে একটু আটকাতে পারলে ভালো হয়, ঠিক আছে? অথবা মাটি যদি খুব উর্বর হয়, সেটা তাহলে দরকার নাও পড়তে পারে, সেটা পুরো না ডিপেন্ড করছে সয়েল মিডিয়ার উপরে। আচ্ছা, এবার এসে এর শীতকালীন খাবার দাবারের উপরে। শীতকালীন খাবার দাবার কীরকম হবে? এই জবা গাছের সবচেয়ে ভালো বেস্ট এনপিকে রেশিও হচ্ছে 17:5:24 অথবা 16:8:24। তো বোঝাই যাচ্ছে যে মিডিয়াম নাইট্রোজেন, একদম লো ফসফরাস আর হাই পটাশ এর মূল খাদ্য উপাদান। তো সেক্ষেত্রে আমরা হয়তো এই পার্টিকুলার এই এনপিকে রেশিওটা বাজার থেকে রেডিমেড নাও কিনতে পাওয়া যেতেও পারে অনেকের কাছে। তো সেক্ষেত্রে আমরা করে নিতে পারি কি, যদি কেমিক্যাল সার ইউজ করি, 13-0-45-এর সঙ্গে আমরা 20-20-20 বা 19-19-19 ব্যালেন্স এনপিকে, এই দুটোকে মিশিয়ে একটা এই ধরনের কাছাকাছি হলেও একটা আমরা বানাতে পারি এই ধরনের রেশিও। কীরমভাবে? চায়ের চামচে 3 চামচ 13-0-45 অথবা 4 চামচ 13-0-45, তার সঙ্গে 1 চামচ আমরা 20-20 মিশালাম। মিশিয়ে আমরা কতটা হলেও এই ধরনের একটা বানিয়ে নিতে পারবো, এবং সেটাকে আমরা 1 গ্রাম বা 2 গ্রাম পার লিটার জলে গুলে ফোলিয়া স্প্রে হিসেবে গাছে দিতে পারি সেপ্টেম্বর মাসের পর থেকে। আর গোড়াতে আমরা 2-3 গ্রাম করে পার লিটার জলে গুলে আমরা গোড়াতে সেই জল দিতে পারি। তো গোড়াতে দেওয়ার আগে আশা করা যাবে যে আপনারা গাছের মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে নেবেন, শুকনো মাটিতে দেবেন না কোনো খাবার বা সার, ঠিক আছে? তো এর পরবর্তী পর্যায়ে আসি, এর জন্য কিছু জৈব সারও দরকার হতে পারে, হয়ও। তো সেই জৈব সার আমরা কিভাবে বানাবো, এটা আমি একটু পরের এপিসোডে বিস্তারিত আলোচনা করলে বড় হয়ে যায় ভিডিওটা। এর রোগবালাইয়ের ব্যাপারটা কিন্তু খুব একটু বেশি পরিমাণেই থাকে, যদিও শীতকালে অক্টোবর মাসের পর থেকে দেখবেন এর রোগবালাই অতটা না হলেও পোকামাকড়ের আক্রমণ প্রচুর হবে। ফুলের কুঁড়ি বড় হয়ে ঝরে পড়ে যাবে, সেটা একদম পোকার আক্রমণ। বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান হতে পারে, বিভিন্ন রকম মাকড়ের উৎপাত হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা মাকড়ের জন্য আমি যেটা ইউজ করি, কাকা বা ওবেরন, নোমাইট এই জাতীয় কিছু 1 গ্রাম বা 1 ml 1 লিটার জলে
গুলে স্প্রে সন্ধেবেলার দিকে। সেটা ইমিডাক্লোপিড গ্রুপের একটা ওষুধ আছে, যেটি আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে সপ্তাহে বা 7 দিন বা 10 দিনে একবার যদি গাছে স্প্রে করেন, তাহলে এই কুঁড়ে ফুলের যে কুঁড়ি হয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা কমে আসবে। কেননা কুঁড়ির মধ্যে সময় ছোটো ছোটো লার্ভা ডিম পেড়ে রাখবে অনেকে উড়ন্ত মাছি। সেই লার্ভাগুলো যখন ডিম ফুটে বেরোবে, তখন ওই কুঁড়ির রস খেয়ে তারা পূর্ণাঙ্গ কুঁড়িটিকে টুক করে ফেলে দেবে। তো সেটাকে আটকানোর জন্য ইমিডাক্লোপিড স্প্রে করাটা খুব গুরুত্বপূর্ণ দরকার এই ধরনের জবা গাছে। এরপরে আসি ফাঙ্গাসের ব্যাপারটা। বর্ষাকালে এর প্রচুর রোগবাহী ফাঙ্গাসের আক্রমণ হবে। তো সেক্ষেত্রে গোড়ায় যদি কপার অক্সিক্লোরাইড ব্যবহার করা যায়, বাইটক্স বা ব্লু কপার জাতীয় কোনো ফাঞ্জিসাইড, তো তাহলে পরে কিছুটা হলে নিয়ন্ত্রণ করা যাবে। 2 গ্রাম পার লিটার জলে কপার অক্সিক্লোরাইড গুলে সেই জল গাছের গোড়ায় চালিয়ে দিন, ভিজে মাটিতে, আগে গাছে জল দিয়ে। উপকার পাবেন। তারপরে হেক্সাকোনাজল গ্রুপের কোনো ওষুধ অথবা আপনার কোনো কার্বনডাজাইম বা ম্যানকোজেব ওই জাতীয় কোনো ফাঞ্জিসাইড আপনারা স্প্রে করতে পারেন বর্ষাকালটা পুরোটাই, সপ্তাহে বা 10 দিনে 1 দিন করে, উল্লেখযোগ্য ফলাফল পেতে পারেন। কিন্তু গরমকালে এই গাছের রোদ যেন বেশি না আসে, বা জল এই গাছে কিন্তু খুব সীমিত পরিমাণে দিতে হয়। মানে বেশি জল সহ্য করতে পারবে না সে, গোড়ার মাটিতে যেন জল বেশি না দাঁড়ায়। হয়তো রেগুলারলি জল লাগতে পারে, কিন্তু গোড়ায় যেন জল একদম না দাঁড়ায়, সেটা কিন্তু বারবার লক্ষ্য করে নিতে হবে আমাদেরকে। আর এই ঘায়ে ছাঁটাই কাটাইয়ের সময় এই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটি হলো সেপ্টেম্বর মাস এর শেষে বা মাঝামাঝির সময় থেকে এই গাছ রিপোর্টিং ছাঁটাই কাটাই করার উপযুক্ত সময়। সেটা ওয়েদার হিসেবে ডিপেন্ড করবে, ক্লাইমেট হিসেবে। সেপ্টেম্বরের প্রথম হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে, পরিবেশ কীরকম আছে, বৃষ্টি কতটা, তার উপর ডিপেন্ড করবে। কিন্তু ওই সময়টা হচ্ছে এর গাছ রিপোর্টিং করা, ছাঁটাই কাটাই করার উল্লেখযোগ্য ভালো সময়। এবং ছাঁটাই কাটাই করার সময় লক্ষ্য করতে হবে এগুলো যেন খুব হার্ড প্রুনিং না হয়, হেভি প্রুনিং, ঠিক আছে? কারণ এই গাছের বাড় বৃদ্ধি এই আমাদের এই ওয়েদারে অত্যন্ত কম। সুতরাং হেভি প্রুনিং করলে কিন্তু বিপদের সম্ভাবনা। লাইট প্রুনিং করে অল্প শিকড় ছেঁটে খানিকটা এই গাছকে রিপোর্টিং করতে হবে। আর ভুলেও গরমকালের দিকে কোনো রকম এই ফেব্রুয়ারি শেষের দিকে বা এই সব গাছগুলোকে রিপোর্ট করবেন না, যেন গরমের গাছ রিপোর্ট করা হয় বা ছাঁটাই কাটাই করা হয়। তাহলে কিন্তু ডালপালা ছাড়তে গিয়ে আটকে যাবে, একদমই গাছটা বরবাদ হওয়ার চান্সেস আছে। তো এইভাবে ট্রপিক্যাল জবা যদি করা যেতে পারে, তো ফুলগুনি উল্লেখযোগ্য ভালো, একটা সুন্দর দেখতে এবং দারুণ আনন্দকর একটা ব্যাপার আপনারা এনজয় করতে পারবেন আপনার বাগানে। এবং এই ভিডিওটি আজকে অতিরিক্ত বড় হয়ে যাবার ব্যাপারের জন্য আমি হয়তো এখানেই শেষ করে দেবো একটু ইয়েতে। কিন্তু এর পরবর্তী অধ্যায় এই ট্রপিক্যাল হিবিস্কাসের আপনার যে সারা বছরের যে খাবার আছে, মানে 5 মিশালি বা জৈব সারবাজি, যেগুলো সারা বছর ধরে মাঝে মাঝে দিতে হবে, সেই খাবারের বিষয়ে আলোচনা করব। আরও কিছু ডিটেলস রোগ ব্যাধি নিয়ে আলোচনা করবো এর পরের অধ্যায়ে। আপাতত এইটুকুনি। আর এনপিকে যেটা বললাম 13-05 সঙ্গে 20-20-20 মিশিয়ে, সেটা কিন্তু আপনারা সপ্তাহে 1 দিন করেই ব্যবহার করতে পারবেন গাছের গোড়ায়, আর ফোলিয়ার স্প্রে হিসেবেও দিতে পারবেন। তার সঙ্গে আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স টাইপের কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস 15 দিনে একবার কিন্তু এই গাছে স্প্রে করা অত্যন্ত জরুরি। 15 দিনে একবার 1 গ্রাম 1 লিটারে অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস এই গাছের দরকার আছে। তার সঙ্গে মিরাকুলান একটি গ্রোথ রেগুলেটর, সেটিকে আপনারা মাসে 2 বার অন্তত এই গাছে স্প্রে করুন। সেটা হচ্ছে এই সব কিছুই কিন্তু আমি বলছি সেপ্টেম্বর মাসের পর থেকে এই পরিচর্যাটা, গরমের জন্য কিন্তু এই পরিচর্যা নয় এই গাছের জন্য। সেপ্টেম্বর মাসের পর থেকে আপনি মিরাকুলান মাসে 2 বার স্প্রে করুন, মাইক্রোনিউট্রিয়েন্টস মাসে 2 বার স্প্রে করুন, সপ্তাহে 1 বার করে খাবার চালিয়ে যান। এবং তদুপরি এই শীতকালের দিকে অক্টোবরের থেকে গাছকে পুরো ফুল সানলাইটে রাখুন, তাহলে পরে অদ্ভুত সুন্দর এই ধরনের ফুল আপনারা উপভোগ করতে পারবেন, যা আপনার বাগান পরিপূর্ণ করে তুলবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। নমস্কার। পরবর্তী বিষয়টা আবার দেখা হবে, কথা হবে।